প্রায় 15 দিনের জন্য ট্যুরে যাচ্ছি। কোথায় যাচ্ছি ভাবছেন এতদিনের জন্য? বলবো, সবই বলবো, আমাদের সাথেই থাকুন। এদিকে এত দিনের জন্য ট্যুরে যাচ্ছি শুনে লিমা ভাবি আবার গাড়িও পাঠিয়ে দিয়েছে, যেন আমাদের কোনো সমস্যা না হয়। ভেবে দেখেন তো মানুষটা কত ভালো। যাই হোক, আমরা গাড়িতে যাচ্ছি। যেতে যেতে বৃষ্টি শুরু হলো। আমরা যাচ্ছিলাম কল্যাণপুর শ্যামলী কাউন্টারে। যেতে যেতে মিথিশাকে তার দাদুভাই কল করেছিল, ভিডিও কল, কিন্তু মিথিশা কথা বলবে না, সে বাইরের বৃষ্টি দেখছে। মিথিশা বৃষ্টি খুব পছন্দ করে। যাই হোক, আমরা আজকে শ্যামলী এনআর ট্রাভেলসে চড়ে ঢাকা থেকে শিলিগুড়ি পর্যন্ত যাব। এই বাস কিন্তু ঢাকা থেকে সরাসরি শিলিগুড়ি যায়, এজন্য আমরা কল্যাণপুর শ্যামলী কাউন্টারে যাচ্ছি। এছাড়া কমলাপুর কাউন্টার থেকে ওঠা যায়, আপনারা চাইলে ওখান থেকে উঠতে পারবেন, আপনার যেটা সুবিধা হয়। ওখান থেকে বা ছোট বাসে করে আপনাকে কল্যাণপুর নিয়ে যাবে, তারপর সবাইকে একসাথে করে ঢাকা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবে। আমাদের বাস ছাড়ার সময় সন্ধ্যা 7টা। যাই হোক, আমরা সময়ের আগেই চলে এসেছি। ড্রাইভারকে বিদায় দিয়ে আমরা কাউন্টারে বসলাম। মিথিশা একটু এটা ওটা খাচ্ছে, আমি খাওয়ানোর ট্রাই করছিলাম। যাই হোক, আমরা কিন্তু আমাদের এই সফরে শিলিগুড়ি, গ্যাংটক, সিকিম, লাচুং, ইয়ামথাং ভ্যালি, 0 পয়েন্ট, দার্জিলিং, পিলিং, পশুপতি মার্কেট যেটা নেপালে, মিরিক, এই সব জায়গায় যাব। এসব জায়গায় ঘুরে তারপর আবার শিলিগুড়ি এসে ঢাকা ব্যাক করব। অনেক বড় একটা সফর। মিথিশা এরই মাঝে ঘুমিয়ে পড়েছে। যাই হোক, অনেকে বলে বা অনেকে আপনারা ভাবেন যে ট্রাভেল এজেন্সি ছাড়া যাওয়া যায় না, বিশেষ করে গ্যাংটক, সিকিম। আমরা কিন্তু আজকে কোনো প্রকার ট্রাভেল এজেন্সি ছাড়াই শুধু মাত্র আমরা দুজনে ট্যুর দিব। আশা করি আমাদের ব্লগ ভালো লাগবে আর আমাদের দেওয়া তথ্যগুলো আপনাদের কাজে লাগবে। কোনো প্রকার ঝামেলা ছাড়াই আমরা কিভাবে ট্রাভেল এজেন্সি ছাড়া এত বড় ট্যুর দিলাম, কত খরচ হলো, কিভাবে কি করতে হবে সব জানিয়ে দেব আমাদের এই ভিডিওতে, সাথে থাকবেন। আমরা সন্ধ্যা 7টার দিকে ঢাকার কল্যাণপুর থেকে শ্যামলী এনআর ট্রাভেলসের বাসে শিলিগুড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করি। এই বাস সরাসরি ঢাকা থেকে শিলিগুড়ি পর্যন্ত যায়, বর্ডার পার হয়ে অবশ্য অন্য বাস দেয়। যাই হোক, বিজনেস ক্লাস এই বাসের টিকিটের দাম নেয় জনপ্রতি 2200 টাকা করে, শুধু যাওয়ার। আর আসার জন্য আপনাকে আরও 2200 টাকা খরচ করতে হবে, মানে টোটালি একজনের জন্য 4400 টাকা। তবে আপনি কিন্তু এসি বা নন এসি যেটাই নেন এর থেকে আরও অনেক কমেও ভাড়া পেয়ে যাবেন। আপনি আপনার সুবিধা মতো একটা নিয়ে নিতে পারেন, সমস্যা নাই। মিথিশা এর মাঝে ঘুম থেকে উঠে সে দুষ্টুমিও শুরু করে দিয়েছে, সে বাসের মধ্যে হাঁটছে, সে হাঁটাহাঁটি শিখেছে নতুন নতুন। এখন আমার মেয়ের বয়স মাত্র 11 মাস। এই ছোট্ট বাচ্চা নিয়ে যেহেতু আমরা যাচ্ছি, সিকিম যেহেতু অনেক ঠান্ডা, এই জন্য আমরা বেশি শীতের সময় যাচ্ছি না, একটু কম শীতের সময় যাচ্ছি। ওখানে সারা বছরই শীত, এখনও শীত। এখন যে পরিমাণ শীত, এই শীতটায় আমরা নর্মালি বাংলাদেশিরা এত শীত পাই না। তাহলে আপনারা বুঝেন যে শীতকালে কতটা শীত হতে পারে। তবে বাঙালিরা যেহেতু বরফ দেখার জন্য যেতে চায়, সেই হিসেবে যেতে পারে না। আমার বাচ্চা ছোট, এই জন্য আমি এই টাইমটা পছন্দ করে নিয়েছি। আমরা যখন যাচ্ছি, এটা হলো সেপ্টেম্বর মাস, আমার মেয়ের জন্মদিন সেপ্টেম্বরেই। আমরা এই জন্য যাচ্ছি যে আমার মেয়ের জন্মদিনটা আমরা ওরকম একটা সুন্দর জায়গাতেই করব, এই জন্য যাচ্ছি। আপনারা যারা গ্যাংটক বা সিকিম যেতে চান, আপনাদেরকে একটা পরামর্শ দেই, সেটা হলো আপনারা সবসময় বাসে যাওয়ার চেষ্টা করবেন, কারণ বাসে গেলে আপনি পুরো সময়টা কাজে লাগাতে পারবেন। আপনি যদি চান যে আপনি বিমানে যাবেন, তাহলে সবচেয়ে সময় নষ্ট হবে, কারণ বিমানে আপনার যে ফ্লাইটটা আছে সেটা ধরেন আপনার যাওয়ার দিনে বিকালবেলা পাবেন, সেটা আপনি আবার কলকাতা যেতে হবে। সরাসরি আপনার গ্যাংটক সিকিমে কোনো ফ্লাইট নাই আপনার, সো আপনাকে যেতে হবে প্রথমে কলকাতা থেকে আবার সেখান থেকে গ্যাংটক যেতে হবে, মানে অনেক ঘোরা, আপনার সময় নষ্ট হবে অনেক। এদিকে আপনাকে ফ্লাইট পাবেন বিকালের দিকে, আবার যখন আসবেন তখন আবার ফ্লাইটটা একদম সকালের দিকে 9টার দিকে। সো আপনার 2টা দিন নষ্ট হয়ে যাবে, এই জন্য কোনো কাজে লাগাতে পারবেন না। এই জন্য আপনি
বাসটাতেই যাওয়ার চেষ্টা করবেন, তাহলে পুরো সময়টা কাজে লাগাইতে পারবেন। কারণ বাসে আপনি সারা রাত জার্নি করবেন, সকালবেলা উঠে আপনি বর্ডারে চলে যাবেন, পৌঁছে যাবেন, সেখান থেকে আপনি তারপরে আপনার জায়গায় যাবেন, প্রত্যেকটা সময় কাজে লাগবে। আর যদি ভাবেন যে ট্রেনে যাবেন, ট্রেনে গেলেও সময়টা নষ্ট হবে, যদিও আপনার বিমানে যাওয়াটার যে সময় নষ্ট, অতটা সময় নষ্ট হবে না, কিন্তু সময় নষ্ট হবে। বাসের মতো এত আগে যেতে পারবেন না, ওটাতেও সময় নষ্ট হয়। আসলে এমন একটা অবস্থা হয়েছে যে যার টাকা আছে তার সময় নাই, যার সময় আছে তার টাকা নাই। আর আপনাদের যাদের দুটোই আছে, অর্থাৎ যারা নিজের বিজনেস করেন, সময়ও আছে টাকাও আছে, তারা কিন্তু বিমানে আরামে যেতে পারবেন। আরাম বলতে একটু আরামে যাবেন, কিন্তু আপনার অনেক সমস্যা হবে, কারণ যেহেতু সরাসরি ফ্লাইট নাই। যাই হোক, রাস্তায় খুব একটা ট্রাফিক ছিল না, তাই বাস বেশ ভালো গতিতেই সামনে এগোতে থাকে। রাত 11টায় আমরা বগুড়ার ফুড ভিলেজে পৌঁছাই। গল্প করতে করতে আমরা এত দূরে চলে এসেছি। বাস এখানে প্রায় 20 মিনিটের মতো যাত্রা বিরতি দেয়। ডিনারে আমরা এখানে খাওয়া দাওয়া করে নিই। এখান থেকে খাওয়া দাওয়া করলাম, আর সাথে কিছু খাবারও নিয়ে গেলাম মিথিশার জন্য, আমাদের জন্য। খাওয়া দাওয়া শেষ করে সারা রাত জার্নি করলাম। জার্নি করে সকাল 7টার দিকে আমরা বর্ডারে পৌঁছে গেলাম। বুড়িমারি আসার একটু আগেই বাসের সুপারভাইজার সবার কাছ থেকে পাসপোর্ট নিল, ট্রাভেল ট্যাক্স এবং পোর্ট ফি এগুলাও নিয়ে নিল। এখানে আমি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি। সেটা হলো, আমি ট্রাভেল ট্যাক্স আসলে অনলাইনে আগে থেকে দিয়ে দিয়েছিলাম, যেটা আমাদের ছিল পার পারসন 1000 টাকা করে। 5 বছরের নিচে ছোট বাচ্চাদের ট্রাভেল ট্যাক্স দিতে হয় না। যাই হোক, আমি অনলাইনে দিয়েছিলাম, কিন্তু পরে দেখলাম যে আসলে এটা বেনাপোল, দর্শনা এবং যে ভোমরা যে স্থলবন্দর আছে, তারা শুধু এখানে যারা ভ্রমণ করবে এইসব স্থলবন্দর দিয়ে, তারা এইটার আওতায় আছে। তাছাড়া অন্যান্য যে পোর্টগুলো আছে, তারা আসলে অনলাইনে ট্রাভেল ট্যাক্স দিতে পারবে না। তারা শীঘ্রই এর আওতায় আসবে, কিন্তু তখন আর কি দেওয়া যাচ্ছিল না। আমার নতুন করে আবার ট্রাভেল ট্যাক্সও দেওয়া লাগলো, কারণ আমার এই ট্রাভেল ট্যাক্সটা ওখানে গ্রহণযোগ্য নয়। আমি যদি বেনাপোল, দর্শনা বা ভোমরা দিয়ে যাই, তখন আমার এটা দিতে পারবো, আমার ওটা কাজে লাগবে। কিন্তু আমার যেহেতু বাই রোডে আর যাওয়া হয় নাই, এই জন্য আমি এটা পুরো কাজে লাগাইতে পারি নাই। আমাদের টাকাটা পুরোটাই লস। এটার কিন্তু মেয়াদ থাকে 1 অর্থ বছর। হ্যাঁ, এই জন্য আমি দিতে পারি না। যাই হোক, আমরা এখানে আসার পরে বুড়ির হোটেল থেকে খাওয়া দাওয়া করলাম। ইমিগ্রেশনের অফিস যেহেতু খুলবে 8টার দিকে, আমরা আরামসে এখানে বসে খাওয়া দাওয়া করে তারপরে একটা ভ্যান নিয়ে চলে যাচ্ছিলাম ইমিগ্রেশন অফিসের দিকে। তারপরে ওখানে যাচ্ছিলাম, আমার ভ্যানে চড়ে খুব ভালো লাগছিল। এদের ভ্যানগুলো একটু অন্যরকম, আমাদের এলাকা থেকে একটু অন্যরকম, সিটের মতো করে খুব সুন্দর লাগছিল। আমরা একটু ভিডিও করছিলাম। আমার মধ্যে একটা অন্যরকম উত্তেজনা কাজ করছিল, কারণ এটা আমার জীবনের প্রথম বিদেশ ভ্রমণ, আর এটা মিথিশারও প্রথম বিদেশ ভ্রমণ। আমরা দুজন একসঙ্গে বিদেশ ভ্রমণ করতে যাচ্ছি, ভালো লাগছে। আর সবচেয়ে যেটা আমার বেশি এক্সাইটমেন্ট ছিল, যে কারণে, সেটা হলো আমার খুব ইচ্ছা ছিল যে আমি একটা দেশে যাব, যে আমি এরকম যে আমি 2 দেশেই থাকবো, আমি 2 দেশে দু পা দিয়ে আমি দাঁড়িয়ে ছবি তুলব। আমার এরকম খুব ইচ্ছা ছিল, যেটা আমি পূরণ করতে যাচ্ছি। আমার খুব ভালো লাগছে এটা ভেবে। আর আমার দেশ আসলে আমার যেতে যেতে মনে হচ্ছিল যে আমি আমার দেশ ছেড়ে চলে যাচ্ছি। আমি যদিও ঘুরতে যাচ্ছি, তখন মনে হচ্ছিল যে আমি আমার দেশ ছেড়ে যাচ্ছি, আবার কবে আসবো আমার দেশে, এরকম একটা তখন দেশের প্রতি ভালোবাসাটা কাজ করছিল। 15 দিন লম্বা একটা সময়, এতদিন আমি আমার দেশ ছেড়ে থাকবো, তখন কেমন যেন লাগছিল। তখন মনে হচ্ছিল যে যারা আমাদের বিদেশি ভাই আছে, যারা ফ্যামিলি ছেড়ে, সবাইকে ছেড়ে শুধুমাত্র একা অন্য একটা দেশে থাকে, তাদের কত না কষ্ট হয়, তাই না? কত দিন পরে এসে হয়তো এরকম ভালোবাসা পাই কিনা আমি জানি না। অনেক সময় অনেক জায়গায় দেখি যে তাদেরকে আসলে টাকার মেশিন ভাবে, তাদেরকে ভালোবাসে না, মানুষ হিসেবে ভালোবাসে না। এটা যে কতটা কষ্টের, আমি 15 দিনের জন্য যাচ্ছি, তাতেই মনে হচ্ছিল যে আমি কবে দেশে আসবো, আর তাদের কতটা কষ্ট। তাদেরকে আসলে মন থেকে স্যালুট। মানুষের কষ্ট নিয়ে কথা বলতে গেলে আমি যেন কেন একটু ইমোশনাল হয়ে যাই। যাই হোক, আপনাদের আত্মীয় বা কাছের কেউ যদি বিদেশ থাকে, তাদেরকে ভালোবাসবেন,
কারণ আমি আমার স্বামী সন্তান যারা আমার সবচেয়ে কাছের তাদের সাথে গিয়েও আমার আত্মীয় স্বজনের জন্য খারাপ লাগছিল। আর তারা সবাইকে রেখে শুধু একা মানুষটা অন্য একটা দেশে পড়ে থাকে, সারাক্ষণ হাসি মুখে কাজ করে শুধুমাত্র দেশে তার সন্তান, তার মা বাবা, তার ভাই বোন বা তার স্ত্রী তারা একটু ভালো থাকুক। এই জন্য তাদের এই কষ্টের, এই ঘামের, এই যে স্যাক্রিফাইস, যে আত্মত্যাগ, এটার মূল্য আপনারা দিয়েন। তাদেরকে ভালোবাসবেন, তাদেরকে সম্মান করবেন। যাই হোক, আমরা ইমিগ্রেশন অফিসে পৌঁছে গেছি। মিথিশা এখানে এসে সে বাসার মতো দুষ্টুমি শুরু করে দিয়েছে। ওইখানে যে সব পিচ্চিরা ছিল তাদের সাথে দুষ্টুমি করছিল। ওর থেকে বড় বড় পিচ্চিদেরকে ও বেবি মনে করে মানে তাদের সাথে মজা করছিল, আর সবাই ওকে খুব আদর করছিল। কেবল ছোট ছোট করে হাঁটা শিখেছে, 2-3 মাস হলো। ও খুব মজা পাচ্ছিল, সবাই ওকে দেখে খুব আদর করছিল, ছোট্ট একটা বেবি আমাদের। যাই হোক, ইমিগ্রেশন শুরু হওয়ার পরে আমরা তাড়াতাড়ি ইমিগ্রেশন শেষ করে ফেললাম, আমাদেরটা হয়ে গেল। তারপরে সবার ইমিগ্রেশন শেষে আমরা বের হয়ে গেলাম। এখানে সব কাগজপত্র যা যা দরকার ছিল সব কিছু দিয়ে দিলাম। শ্যামলীর লোকজন এখানে আগেই আমাদের লাগেজ এনে রেখেছিল, নিজের লাগেজ বুঝে নিয়ে কাস্টমসে চলে গেলাম। শ্যামলীর একজন কাস্টমস পার করে দিল এবং বলে দিল এবার হেঁটে ওপারে চলে যেতে হবে। হ্যাঁ, সেখানে অন্য একজন আমাদের জন্য অপেক্ষা করছে, বাকি কাজে উনি সাহায্য করবে, এটা আমাদেরকে বলে দিল। যেহেতু অনেক দিনের জন্য যাচ্ছি এবং শীতের জায়গায় যাচ্ছি, অনেক জামা কাপড় ছিল, অনেক লাগেজ ছিল আমার, যেহেতু ছোট বাচ্চাও আছে। বাসে একসঙ্গে আসা এক ভাই আমাকে সাহায্য করলো, সে আমার লাগেজটা টেনে দিল। মেয়েদির কাছেও ছিল 2টো লাগেজ, ওর আর আমার কাছে একটা ছিল, অনেক লাগেজ ছিল আমার এখানে। যাই হোক, আমরা পার হচ্ছিলাম, বর্ডার পার হচ্ছিলাম। বাংলাদেশি বর্ডারের নাম কিন্তু বুড়িমারি বর্ডার, আর এটাই ওই পার মানে ইন্ডিয়ার পার্টটার নাম হলো চ্যাংরাবান্ধা। হ্যাঁ, দুটো একই বর্ডার, কিন্তু বাংলাদেশের পার্টটার নাম বুড়িমারি আর ইন্ডিয়ারটা হলো চ্যাংরাবান্ধা। আমরা বর্ডার পার হব, এই সময় আমাদের কাছ থেকে কি যেন দেখছিল, সেটা মেহেদি আসলে কন্ট্রোল করছিল। আমি শুধু মিথিশাকে কোলে নিয়ে ছিলাম আর কি। আমার খুব ভালো লাগছে যে আমি এখন পায়ে হেঁটে বর্ডার পার হচ্ছি। মেহেদিকে বললাম যে আমার ছবি তুলে দাও, সে আমাকে ছবি তুলে দিল, আমার সেই কাঙ্ক্ষিত ছবি যে আমি 2 পাশে 2 পা দিয়ে ছবি তুলেছি, 2 দেশে 2 পা। যাই হোক, আপনাদের 2 পাশের কাস্টম মানে বাংলাদেশ ইন্ডিয়া 2 পাশের কাস্টমে কিন্তু সেম ধরনেরই কাগজপত্র লাগবে, যে এনআইডি কার্ডের ফটোকপি, তারপর আপনার পাসপোর্টের যে পরিচয়পত্র, যে আপনার ডিটেলস যেটা আছে সেই পেজটার ফটোকপি লাগবে। তারপরে আপনার যদি চাকরি করেন এনওসি, আর যদি আপনি স্টুডেন্ট হন তাহলে স্টুডেন্ট আইডি কার্ড, আর যদি 18 বছরের কম কারো হয় তাহলে তার জন্য জন্ম নিবন্ধনের কপি। এই সব কিছু আপনার সাথে করে নিয়ে যাবেন, 4-5 কপি করে নিয়ে যাবেন, আপনার যখন যেটা লাগে। আর আপনার চ্যাংরাবান্ধায় কিন্তু আপনার আমরা যখন গিয়েছিলাম 1 বছর আগে, তখন কিন্তু আমাদের কাছ থেকে করোনার যে টিকা নিয়েছিলাম সেটার যে সার্টিফিকেটটা ওটা নিয়েছিল। এটা অন্যান্য জায়গায় নিবে না, বা এটাও বলে যে অনেকে নিবে না, কিন্তু আসলে চ্যাংরাবান্ধায় এটা নেয়। হ্যাঁ, এটা কিন্তু নিয়ে যেতে হবে, তখন ছিল, এখন চেঞ্জ হতে পারে কিন্তু আমি জানি না। আর এইসব জায়গায় গেলে একটা কলম আপনার সাথে রাখবেন, কলম লাগে। পরে দেখা যাবে যে কলমের জন্য আপনাকে বেশিক্ষণ ওয়েট করতে হচ্ছে। যাই হোক, আর আপনার কিন্তু এটা মনে রাখেন যে আপনি যতই নিজেই সব কাজ করেন, সব ফর্ম পূরণ করেন, যাই করেন সব যদি নিজেও করেন, আমরা কিন্তু আমাদের সব কিছু নিজেরাই করেছি, নিজেরাই সব কাজ করেছি, তারপরেও কিছু এখানে স্পিড মানি দিতে হয়, আপনার এটা দিতেই হবে। যাই হোক, এটা কিন্তু খুব একটা বেশি না, 200-300 টাকা বা 200-300 রুপি এই টাইপের, বেশি না। তারপর আমরা টাকা থেকে রুপিতে কনভার্ট করলাম। এখানে আসলে টাকার বা রুপির যে রেটটা, এটা গুগলে যেরকম থাকে ওর থেকে একটু কম বা এরকম থাকে, তবে এখানে ওরা ভালোই দেয় রেট, অন্যান্য জায়গা থেকে ভালো রেট দেয়, আপনি এখান থেকে নিতে পারবেন। তবে সবচেয়ে ভালো হয় আপনি যদি আপনার যদি ক্রেডিট কার্ড থাকে এবং সেটা যদি ডুয়েল কারেন্সি হয় তাহলে তো আপনার কথাই নাই, সেটাই সবচেয়ে বেস্ট হবে। আমাদের যেহেতু ডুয়েল কারেন্সি
ক্রেডিট কার্ড ছিল, এই জন্য আমরা আসলে ওইভাবে টাকা থেকে রুপিতে কনভার্ট করি নাই। আমাদের যতটা প্রয়োজন অল্প কিছুই করেছি। আমাদের আরও যেহেতু ব্র্যান্ডেড জিনিস কেনা হয়, বাইরের কিছু ওইভাবে কেনা হয় না, সে যেখানেই যায় না কেন, এই জন্য আমাদের ক্রেডিট কার্ডেই বেশি করেছিলাম। যাই হোক, আপনাদের যদি ইন্টারন্যাশনাল ডুয়েল কারেন্সির ক্রেডিট কার্ড থাকে তাহলে সেটাই ইউজ করবেন, এটা রেট ভালো পাবেন, এটাই বেস্ট হবে। তারপর আমরা চলে গেলাম ওপার মানে চ্যাংড়াবান্ধার যে কাস্টমস, ওখানে গিয়ে আমাদের যে কাগজপত্র চেক করা হলো, ছবি তোলা হলো। যাই হোক, ওনাদের যত কার্যক্রম ছিল ওগুলা করার পরে তারপরে আমরা ওখানে যে ক্লিয়ারেন্স পাওয়ার পর আমরা একটু হেঁটে যেতে হবে, আমাদের নেক্সট যে বাস ওয়েট করছে ওখানে যাচ্ছিলাম হেঁটে। তারপরে আমরা আমাদের বাসে উঠে গেলাম। ওখানে যেমন সিট আমার নাম্বার ছিল, এখানে ওইভাবে সিট নাম্বার ছিল না, যে যার মতো করে বসেছিল। তারপরে ওখানে গিয়ে আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছিলাম। আশেপাশের যে মনোরম দৃশ্য ওগুলো দেখছিলাম, আর আমার দেশের কথা মনে পড়ছিল। যদিও আমার দেশ থেকে অতটা ডিফারেন্স এখনো চোখে পড়ছে না, তারপরেও আমার দেশের কথা খুব মনে পড়ছিল। তারপর যেতে যেতে দেখছিলাম যে তিস্তা ব্রিজ, যেটা আসলে আমাদের আর ভারতের এই দুই দেশের মধ্যে যে পানি বন্টন নিয়ে যে মনোমালিন্যর একটা ব্যাপার আছে, সেটাই দেখছিলাম যে সে ব্রিজের উপর দিয়ে আসলে আমরা যাচ্ছিলাম। আমরা শিলিগুড়ির ওদিকে যাচ্ছিলাম। শিলিগুড়িতে আমরা পৌঁছে গিয়েছিলাম দুপুর 2টার দিকে। তারপরে ওখানে গিয়ে আমাদের এখন গ্যাংটকের গাড়ি ঠিক করতে হবে। যদি আপনারা গ্রুপ ট্যুর দিতে পারেন তাহলে আপনাদের খরচ অনেক কমে যাবে। যাই হোক, আমরা প্রথমে শিলিগুড়িতে নেমেই আগে সিম কার্ড কিনে নিয়েছি। এখানে সিম কার্ড দেওয়ার সময় ওরা একটু ঝামেলা করছিল, বাংলাদেশিদের সিম কার্ড দিতে চাচ্ছিল না, এরকম টাইপের একটু অন্যরকম দেখছিলাম। তবে ওরা বেশি টাকা আর কি চাচ্ছিল এই সিম কার্ডের বিনিময়ে। যাই হোক, আমাদের যেহেতু সময় ছিল না, এই জন্য আমরা সিম কার্ড বেশি টাকা দিয়ে বেশি রুপি দিয়েই নিয়েছিলাম। আর যেহেতু বাড়িতে এই পর্যন্ত আমরা যোগাযোগ করি নাই এসে এই পর্যন্ত, এই জন্য বাড়িতে যোগাযোগ করার দরকার ছিল তাড়াতাড়ি, এই জন্য আমরা সিম কার্ডটা বেশি টাকা দিয়ে নিয়েছিলাম। আমাদের আসলে এখানে অন্যান্য অনেক ধরনের সিম কার্ড থাকলেও আপনার এয়ারটেল সিমটা এখানের জন্য বেস্ট, এখানে নেটওয়ার্ক ভালো পায়, আপনারা এয়ারটেলটা নেবেন। এছাড়াও আপনারা বর্ডার থেকেও সিম কার্ড কিনতে পারেন, আর যদি খুব জরুরি না থাকে তাহলে আপনারা গ্যাংটকে গিয়েও একবারে সিম কার্ড নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। যাই হোক, আমরা তারপরে গ্যাংটকের যে গাড়িগুলা ওখানে থাকে শিলিগুড়িতেই অবস্থান করছিল স্ট্যান্ডে, ওরা অনেক ধরনের গাড়ি ছিল। আমরা একটা গাড়ি ঠিক করলাম। আমরা যেহেতু দুইজন, আমি আর মেহেদি ছিলাম, আমরা আসলে আর আমাদের কোনো গ্রুপ মেম্বারও ছিল না ওই সময়, আসলে অন্যান্য মানুষ ওরকম ছিল না, এই জন্য আসলে আমাদের বেশি টাকা অর্থাৎ রুপি দিয়ে আমরা গিয়েছিলাম। অবশ্য এটাই ভালো হয়েছে যে আমরা খুব নিরিবিলিতে গিয়েছিলাম। যদি আপনি গ্রুপ ট্যুর দেন তাহলে অনেক গাদাগাদি করে বসে আসলে আপনি পাশের যে পারিপার্শ্বিক যে সৌন্দর্যগুলো এটা উপভোগ করতে একটু কষ্ট হবে। আমরা খুব আরামসে গিয়েছিলাম, কারণ পুরো গাড়িতে আমরা দুজন শুধু। আর এই গাড়ি ভাড়া আমাদের নিয়েছিল 5,000 রুপি। এটা আপনারা আরও কমেও পেয়ে যাবেন, 4,500 থেকে 5,000 রুপির মধ্যে পেয়ে যাবেন। আর আপনারা যদি গ্রুপ ট্যুর দেন, অনেকে মিলে যান, তাহলে প্রতিজন 400-500 রুপিতেও চলে যেতে পারবেন। আমরা যেহেতু দুজন মিলেই পুরো গাড়িটা ভাড়া করেছিলাম, এই জন্য আমাদের নিয়েছিল 5,000 রুপি। ওরা আসলে আমরা যে দুজন বলে যে একটু কম নিবে বিষয়টা তা না, ওরা সম্পূর্ণ যে ভাড়াটা ওটা আপনি একজনেও যদি নেন আপনাকে পুরো ভাড়াটাই দিতে হবে। যাই হোক, আমরা পুরো গাড়ি ভাড়াটা করেই নিয়ে যাচ্ছিলাম। আমাদের গাড়ি চলে যাচ্ছিল। এখানে রাস্তাগুলা এত আঁকা বাঁকা এবং এত পাহাড়ের উপর দিয়ে, মানে খুব ভয়ই করছিল, অনেক উপরে পাহাড় দিয়ে উঠে যাচ্ছিল। তবে এখানকার সবচেয়ে একটা জিনিস ভালো লেগেছে, এখানকার ড্রাইভারগুলা অনেক ভালো, মানে তাদের ড্রাইভিং যে সেন্সগুলা অনেক ভালো, তারা খুব ভালো ড্রাইভ করে। যেহেতু পাহাড়ি রাস্তায় তারা চালাতে চালাতে অভ্যস্ত, এটা স্বাভাবিক।
আমরা ভয় পাচ্ছিলাম এই আঁকা বাঁকা পথ মানে কিভাবে যাচ্ছে, আর এত উঁচু পাহাড়। এই যে গ্যাংটক সিটি বা সিকিম, এটা যদি আপনি নিজে বাস্তবে গিয়ে না দেখেন তাহলে আমি আপনাকে বলে বা ভিডিওতে দেখিয়ে আসলে বোঝাতে পারবো না। এমন একটা জায়গা, মানে এই আপনি আকাশ মেঘ নিচে রেখে এসেছেন, তার উপরে আবার দেখবেন যে নদী চলে যাচ্ছে, মাটি, মানে আল্লাহর কি সৃষ্টি, যে পরতে পরতে মেঘ মাটি পানি সব কিছু পরতে পরতে, এটা মানে গ্যাংটক না গেলে, সিকিম না গেলে আপনি বুঝতেই পারবেন না। আল্লাহর এই সৃষ্টি দেখে আমি মানে মন থেকে আলহামদুলিল্লাহ 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 মাশাল্লাহ, এত এরকম মনে হচ্ছিল যে এত সুন্দর একটা জায়গায় গিয়েছিলাম। আসলে আল্লাহর এত সুন্দর সুন্দর সৃষ্টির কত কিছু আমাদের দেখার বাকি আছে। এত ভালো লাগছিল, খুব ভালো লাগছিল। যাই হোক, আমরা যাচ্ছিলাম আর উপভোগ করছিলাম আশেপাশের যে সৌন্দর্যগুলো। আর আমাদের ড্রাইভারও সে আমাদেরকে একটু যেখানে দর্শনীয় কিছু আছে সেখানে একটু সে স্লো করে করে দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছিল। আমরা যেতে যেতে বানর দেখছিলাম, মিথিশাকে দেখাচ্ছিলাম, ও ওখানেও দেখছিল, ও খুব মজা করছিল। আমার এই ছোট্ট বেবিটা, এত ছোট বাচ্চা, তারপরে ও কিন্তু এত বড় একটা জার্নি দিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, সুস্থ ছিল। আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম, আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল এত বড় জার্নি করে। যেহেতু আমি জার্নি করতে পারি না অতটা, তারপরে আবার বাসে মেয়েদেরও কষ্ট হচ্ছিল, বাসে চড়তে পারে না। তারপরেও যেহেতু এই জার্নিটা এখানেই টাইম সেভের ব্যাপার ছিল, এই জন্য আমরা এটাই প্রিফার করলাম। কিন্তু আমার মেয়েটা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত অনেক ভালো ছিল, সুস্থ ছিল সবার দোয়ায়। যেতে যেতে আপনাদের সাথে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করি। সিকিম বা গ্যাংটক সিটি আসলে আমাদের মতো সবারই ড্রিম প্লেস বা ভ্রমণ গন্তব্য। আসলে হবেই বা না কেন, গ্যাংটক সিটি বা সমগ্র সিকিম এই রাজ্যটাই আসলে আল্লাহ যেন তার নিজ হাতে একটু বেশি যত্ন করে বানিয়েছে। যেখানে পাবেন আপনি সুইজারল্যান্ডের মতো বরফের রাজ্য, একটু পরপর বড় বড় ঝর্ণা। আর সেই ঝর্ণা যেমন তেমন ঝর্ণা নয়, বাংলাদেশের সবচেয়ে বড় জলপ্রপাত মাধবকুণ্ডুর এখানে আপনারা দেখতে পাবেন সবচেয়ে ছোট ঝর্ণাটাও এর চেয়ে অনেক বড়। আর সবচেয়ে বড় কথা, এসব ঝর্ণা দেখতে আপনাকে মাইলের পর মাইল ট্রেকিং করে বন জঙ্গলে হেঁটে হেঁটে দেখতে হবে না। এখানের রাস্তাগুলো এমনভাবেই তৈরি করা হয়েছে যে একদম রোড সাইডে এই ঝর্ণার পানি নিচে নামছে, আর এসব পানি রোডের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেগুলো আমরা আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব। যাই হোক, এইবার আসল কথায় আসি। ট্রাভেল এজেন্সি ছাড়া সিকিম ভ্রমণ করা যায় না এটা সত্য নয়। সিকিম রাজ্যে প্রবেশের জন্য আপনাকে আইএলপি বা ইনার লাইন পারমিট নিতে হবে, আর এটা খুব সহজেই আপনি নিতে পারবেন, নিজেই করতে পারবেন বা আপনার ড্রাইভারকে বললেই হেল্প করবে। আর এর জন্য বাংলাদেশ থেকেই আমরা পাসপোর্টের ফটোকপি, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, ইন্ডিয়ান ভিসার কপি এসব করে নিয়ে এসেছিলাম। আমরা খুব সহজেই মাত্র 10 মিনিটের মধ্যেই পারমিট পেয়ে যাই। আর এই পারমিটটি যে যে জায়গায় থেকে দেওয়া হয় ওইটাই হলো সিকিম রাজ্যে প্রবেশদ্বার বা প্রবেশের পথ। এই জায়গার নাম হলো রংপো। আর এখানে সবাই খুব আন্তরিকও ছিল। সিকিম এত সুন্দর একটা রাজ্য যেটা আসলে নিজের চোখে না দেখলে আপনাকে আমি ভিডিও করে বা বলে কোনোভাবেই বোঝাতে পারবো না। এত সুন্দর আর এত বড় বড় পাহাড়, এই সিকিম রাজ্যটাই কিন্তু পুরো একটা পাহাড়ের উপর। এটা অনেক বড় পাহাড়, মানে এত বড় পাহাড় মানে আপনি সেটা কল্পনাও করতে পারবেন না যে আমরা সারা দিন ধরে এই পাহাড়ে উঠছি। গ্যাংটক সিটিতে আমরা যাব, এটা কিন্তু গ্যাংটক সিটি যে সর্বোচ্চ উচ্চতায় এটা কিন্তু না।
এর থেকেও অনেক উচ্চতা আছে। এটা জাস্ট একটা মিডল পয়েন্ট। তাতেই আমাদের প্রায় সারাদিন লেগেছে গ্যাংটক সিটিতে পৌঁছাতে। এত বড় একটা পাহাড়ের ঘেঁষে ঘেঁষে মানে ঘুরিয়ে ঘুরিয়ে যে রাস্তাগুলা, আমি দূর থেকে দেখছিলাম, পাহাড়ের থেকে আসলে রাস্তা বোঝাই যায় না যে রাস্তা কোথায়, কিন্তু পরে যখন ঘুরে আসা যায় যে এই দিক দিয়েই তো আমরা মনে হয় ঘুরলাম। মানে এইরকম এত সুন্দর। আর এই যে সিকিম, এই পাহাড়ের যে সৌন্দর্য, এটা আমি কতটা ভিডিওতে বোঝাতে পারছি জানি না। এখানে ভিডিওতেও কতটা আসছে সেটাও আমি বুঝতে পারছি না। যে আসলে দেখবেন যে নদী চলে যাচ্ছে পাহাড়ের মাঝ দিয়ে, সেটা কিন্তু অনেকটা উপরে এই নদীটা, আর এই নদীর সঙ্গে মেঘও মিশে গেছে। মানে চিন্তা করছেন যে মেঘ আর নদী একসঙ্গে, মেঘের সাথে নদীর পানি যেন স্পর্শ হচ্ছে, এইরকম একটা দৃশ্য। মানে আমি এখানে না আসলে দেখতেই পারতাম না, কোনোদিন জানতেই পারতাম না যে এইরকমও সুন্দর হয়। এই সিকিম রাজ্যের গঠনটা দেখেই আমি শুধু ভাবছিলাম যে এটা কিভাবে সম্ভব, যে আমি কত নিচে রেখে এসেছি আমাদের মানে স্থল, যেখানে মাটিটা আমার শিলিগুড়িতে, তার থেকে কত উপরে উঠেছি, সেখানেও নদী, আবার সেখানে মেঘ, আবার মেঘ পার হয়ে কতটা জায়গা ফাঁকা, মানে দেখেই বোঝা যাচ্ছে যে পাহাড় থেকে অনেক নিচুতে নদী। এরকম অবস্থায় আবার পাহাড়টা ঘুরে এসে দেখি যে আবার সেখানে মাটি। মানে আমি জাস্ট ভাবতেই পারছিলাম না যে এত সুন্দরও হয়, মানে এরকমও গঠন হয়, মানে এটা কিভাবে সম্ভব আমি হিসাবই মিলাতে পারছিলাম না। আসলে আমাদের সৃষ্টিকর্তার সৃষ্টি রহস্য, তার সৃষ্টির যে নিপুণতা, মানে এটা আমরা, মানে এটা সারা জীবন, মানে সারা পৃথিবীর মানুষও যদি এটা নিয়ে মানে গবেষণা করে, মনে হয় না এর কোনো কুল কিনারা পাবে। মানে এত সুন্দর আর এত নিখুঁতভাবে, মানে এত সুন্দর। আপনি যদি না যান, না নিজের চোখে দেখেন, এর সৌন্দর্যটা আপনি উপলব্ধিও কতটা করতে পারবেন এটা সন্দেহ আছে। মানে উপলব্ধিও করতে পারবেন না, এত সুন্দর। আমি তো এখানে যেতে যেতেই ভাবছি, যদিও আমি কেবল যাচ্ছি, সৌন্দর্যের সবই প্রায় দেখা বাকি, তারপরেও আমার মনে হচ্ছিল যে আমি আবার যাব যদি বেঁচে থাকি। মানে এত সুন্দর জায়গায় সেখানে বারবারই যেতে ইচ্ছে করবে যে কারোর। আপনারাও যদি যখন সময় পান বা সময় পাবেন, অবশ্যই এরকম সৌন্দর্য এই জায়গাটা দেখা একদম মিস করবেন না, এত সুন্দর। আর এই সিকিমটা কিন্তু রাজ্যটা, এটা কিন্তু মানে ইন্ডিয়ার অন্তর্ভুক্ত হলেও এটা সরকারের অধীনে ওইভাবে না। এখানে সিকিম রাজার যে সিকিমের যে রাজা আছে তার তত্ত্বাবধানে চলে এবং তার কথা মতোই চলে, এবং তার যে কত সুন্দর করে তার এই রাজ্যটা সে পরিচালনা করছে সেটা যেতে যেতেই আপনি বুঝতে পারবেন। এখানে এত নিয়ম কানুন আর এত সুন্দর সব কিছু পালন করছে এরা, মানে খুবই সুন্দর একটা, মানে নিয়মের মধ্যে আছে সবাই, সবাই খুব সুন্দর। মানে এখানকার ড্রাইভাররাও দেখলাম যে এরকম যে কেউ কারোর সঙ্গে যদি কোনোভাবে লেগেও যাচ্ছে কোনোভাবে ভুলবশত বা অ্যাক্সিডেন্টলি, তারপরেও কিভাবে সরি বলছে বা করছে, মানে এটা আমাদের এ দেশে এইভাবে দেখা যায় না, কিন্তু এখানে দেখা যায়। এখানে এত মানে মানুষগুলাও এত ভালো, পাহাড়ের মানুষরা ভালো হয়, কর্মঠ হয় শুনেছি। এখানে এসে আবারও দেখলাম আসলেই এরা খুবই অমায়িক। এখানের বড় বড় পাহাড়ের যে পাহাড়ি রাস্তা, ওটা দিয়ে যেতে যেতে আসলে চোখেই পড়ে না যে কোথাও বাড়িঘর আছে কিনা, কিন্তু যেতে যেতে যখন কাছে যাওয়া যায় তখন দেখা যায় যে এখানে শুধু বাড়িঘর না, দোতলা তিনতলা পর্যন্তও বাড়ি আছে, মানে এই পাহাড়ের উপরেও। কিন্তু দূর থেকে এটার কিছুই বোঝা যায় না যে আসলে এখানে এত কিছু আছে, এত সুন্দর। আর এই রাজ্যটার সবচেয়ে বেশি সুন্দরের বিষয় হলো এটা খুবই নিট অ্যান্ড ক্লিন একটা শহর।
যাই হোক, যেতে যেতে আমাদের একটু ক্ষুধা ক্ষুধা লেগে গেছিলো। তারপরে আমরা ড্রাইভারকে বলে আমরা নাস্তা করার জন্য দাঁড়িয়েছিলাম। মেহেদি চাউমিন নিয়েছিল, আমি মোমো নিয়েছিলাম, মিথিশাও একটু মোমো খেলো। এখানে এসে সে তো একটা হোয়াইট কালারের একটা ডগি পেয়ে সে তো খুব খুশি, সে মহা খুশি। সে সেটা নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়লো, খাওয়া দাওয়া আর কি করা, সে ওটা নিয়েই খুব ব্যস্ত হয়ে পড়লো। যাই হোক, তারপর আমরা ওখানে খাওয়া দাওয়া করে ওখান থেকে কিছু আচারও কিনে নিয়েছিলাম। ওখানের আচারগুলো অনেক ভ্যারাইটিস আচার ছিল, অনেক মজার ছিল এবং পাহাড়ি ভিন্ন ভিন্ন ধরনের ফল ছিল যেগুলা সচরাচর আমরা আমাদের দেশে দেখি না। সো আমি ওইখান থেকে ওই আনকমন আচারগুলা নিয়েছিলাম আমার সঙ্গে করে। তারপরে আমরা গ্যাংটকের উদ্দেশ্যে যাচ্ছিলাম। যেহেতু অনেকটা সময় ধরে আমরা আসলে জার্নি করছিলাম, এই জন্য মিথিশা খুবই বিরক্ত হয়ে যাচ্ছিল। এই মুহূর্তে ছোট বাচ্চা একটানা জার্নি করছে, ওর আমাদেরই অসহ্য লাগছিল, কিন্তু আসলে এত সুন্দর মনোরম দৃশ্য এগুলা দেখে একটু ভালো লাগছিল। ও খুব এনজয় করছিল, কিন্তু লাস্ট দিকে এসে একটু বিরক্তও করছিল, কারণ ছোট বাচ্চা তো এই জন্য। যাই হোক, আমরা মিথিশাকে আসলে কান্না থামানোর অনেক চেষ্টা করছিলাম, এটা ওটা দেখিয়ে ওকে আর কি মানানোর চেষ্টা করছিলাম। আর আমরাও নতুন জায়গা, নতুন পরিবেশ, নতুন নতুন মানুষজন দেখছিলাম, ভালোই লাগছিল অনেক। তারপরে আস্তে আস্তে মিথিশা আর কি একটু ঘুমিয়েও গিয়েছিল। অনেকটা জার্নি করছে ও, এতক্ষণ দেখতে দেখতেই আসছিল। আর কত, সে অনেকটা বড় জার্নি দিয়েছে, আমরাই অসুস্থ হয়ে যাই এত বড় জার্নি দিয়ে, আর সে তো একদম ছোট বাচ্চা। বাচ্চা হিসেবে সে আল্লাহর রহমতে এবং আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ অনেকটা ভালো ছিল, সুস্থ ছিল। এটা আসলে অনেক বড় একটা পাওয়া। যাই হোক, একদম গ্যাংটকের যে প্রাণকেন্দ্র ও যে এমজি মার্গ, ওখানে আমরা আসলে হোটেল খুঁজছিলাম। ওখানেই আমরা পৌঁছেছিলাম। পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় রাত 9:30 বেজে গিয়েছিল। ওখানে গিয়ে আমাদের প্রথমে আসলে সমস্যা হয়েছিল হোটেল পেতে, কারণ অনেকটা রাত হয়ে গিয়েছে। পাহাড়ি এলাকায় মানুষ কিন্তু অনেক আগে আগে মানে ঘুমিয়ে পড়ে, এই জন্য আসলে 9:30 রাতটাই ওদের কাছে অনেক রাত। ওখানে সবাই আসলে লোকজন শূন্য হয়ে গিয়েছিল। আমরা গিয়ে হোটেল পেতে একটু কষ্ট হচ্ছিল। আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন তারা আগে থেকে হোটেল বুকিং দিয়ে আসবেন। আমরা বুকিং দিয়ে আসতে পারতাম, কিন্তু আসি নাই এ কারণে যে আমাদের যেহেতু অনেক বড় একটা ট্যুর ছিল, আর কতটা সময় কতটুকু লাগবে এটার উপর নির্ভর করে আমরা আমাদের যে কোনো প্ল্যান চেঞ্জ করতে পারি। এজন্য আমরা আগে থেকে বুকিং করি নাই, এই জন্য আমাদের বেগ পেতে হলো যে হোটেল পেতে। তবে আল্লাহর রহমত ছিল, আমরা একটা হোটেল পেয়ে গেলাম এবং খুব ভালো মানেরই একটা হোটেল পেয়ে গিয়েছিলাম এমজি মার্গেই। একদম ওখানে যে আই লাভ গ্যাংটক যে সিম্বলটা ছিল তার সামনাসামনি হোটেলটা ছিল। ওই হোটেলে যে লোকটা ছিল ম্যানেজার, সে আবার বাঙালি ছিল, কলকাতা বাড়ি। সে আমাদেরকে বাঙালি দেখে খুব হেল্প করেছিল। আমরা এই জন্য খুব ভালো মতো পেয়েছিলাম হোটেলটা, এবং সে খুব আন্তরিকতার সাথে আমাদেরকে সাহায্য করছিল। হোটেলের মালিকও ছিল বাঙালি, সো আমরা অনেকটা হেল্প পেয়েছিলাম। তারপর আমরা আসলে রাতের সৌন্দর্য দেখছিলাম, দেখে আমরা হোটেলটা কনফার্ম করলাম। এখানে আমরা যে হোটেলটা বুকিং করেছিলাম এটা ছিল 3000 রুপি পার নাইট। এটা আপনারা এর থেকে কমেও পেয়ে যাবেন, আবার এর থেকে একটু বেশিও পাবেন। খুব বেশি নাই, এখানে আসলে হোটেল ভাড়াটা ওরকম বেশি না। 3000 থেকে 3500 রুপির মধ্যে আপনি ভালো হোটেলই পেয়ে যাবেন। আর এর থেকে কমেও পাবেন, আপনারা অনেক কমেও পাওয়া যায়, আপনাদের একটু খুঁজতে হবে। আর যেহেতু এটা একটু সিজন ছিল না, এই জন্য সুন্দর মতোই পাওয়া যাচ্ছিল। তবে আমরা যেহেতু অনেক রাতে গিয়েছিলাম এই জন্য একটু সমস্যা হচ্ছিল, তাছাড়া আর কিছু নয়। তবে সবাই আমাদের খুব হেল্প করেছে। যাই হোক, এখানে গিয়ে আমরা হোটেল রুম নিয়ে আমরা আমাদের মতো করে এখানে হোটেলটার আরও বেশি অ্যাডভান্টেজ যেটা ছিল সেটা হলো হোটেলের সঙ্গেই আমাদের রেস্টুরেন্ট ছিল, এই জন্য আমরা এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। এখানে বাঙালি খাবারও আপনারা পাবেন,
এদের খাবার মোটামুটি ভালোই, আসলে পাহাড়ি রান্নাগুলাতে ওরা যেন কেমন একটা মশলা দেয় যেটা আমার পার্সোনালি ভালো লাগে নাই, আর ভালো না লাগলেও করার কিছু নাই। তারপরে এখানে আমরা হোটেলের মালিকের সঙ্গে কথা বলে আমরা কিছু পরবর্তীতে যেখানে যেখানে ঘুরবো, সিটি ট্যুর বলেন আর লাচুং সব জায়গায় ঘোরার জন্য যে প্ল্যানগুলো তাদেরকে বলি, এবং তারা আমাদেরকে ড্রাইভার ঠিক করে দেওয়ার জন্য অফার করে। আমরা সেখান থেকে আমরা আমাদের মতো করে পছন্দ করে নিলাম, ড্রাইভার নিয়ে নিলাম। যাই হোক, আমাদের আগামী দিনে আমরা পরবর্তী দিনে আমরা কোথায় কোথায় গেলাম, কি কি করলাম, কি কি দেখলাম এবং কেমন এক্সপিরিয়েন্স ছিল সেটা সব আপনাদেরকে শেয়ার করব। আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।